আশুলিয়া কলেজে আগামী ২রা জুলাই থেকে যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে সারা বাংলাদেশে, সেই বিদায়ী এসএসসি বিদায়ী ছাত্রছাত্রীদের আজকে এই বিদায়ী সম্বর্ধনা, সাথে আছে যারা এই জেলা বিভাজন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং নামাস্তা করেছে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অতিথিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার প্রিয় শিক্ষক মন্ডলী, এলাকাবাসী ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার পরেও আর ৩-৪ দিন বক্তব্য রাখবো। আমি অনুষ্ঠান শেষ করে কোথাও যাব না, কিন্তু আমি দেখতেছি গরম, অনেকে বসতে পারতেছে না। আমি একজন ডাক্তার, মানুষের ফেশিয়াল লেভেলে একটা সীমা আছে। আমার মূল্যবান কথাটা তারা যেন মনোযোগ দিয়ে শুনে, সেজন্য আমি ইচ্ছা করে টাইমটা আগে নিচ্ছি। এবং এখন থেকে এটা সাভারে অনেক জায়গায় এটা হবে, বক্তা বেশি, তাহলে আমি হবে স্বাগত বক্তব্য দিব, সমস্যা নাই। তারপর দেবো কালকে ওই দাবি দেওয়া আছে, সেগুলো উত্তরও দিব। আমি একটার আগে এখান থেকে যাচ্ছি না ইনশাল্লাহ। তারা নাকি আমার জন্য খাওয়ার ব্যবস্থা করছে, এখন সেটাও খেয়ে দেবো। আমি তোমাদের কি খাওয়া দাওয়া সেটাও আমি দেখবো। আজকে এই কলেজ সম্বন্ধে কয়েকটি কথা আগে বলি। দেখো, এই কলেজটা নানা কারণে যে লেভেলে যাওয়া উচিত ছিল সেই লেভেলে যেতে পারেনি। আমি খেলাধুলা করেছি ক্যাডেট কলেজে। এই যে মাঠটাকে মনে হলো শব্দ, এটাকে ঘাস টাস কেটে সমান দেওয়া হয়েছে। আমি এখানে আসছিলাম, আমি কিছুদিন সভাপতি দায়িত্ব পালন করেছিলাম। মনে হয় একটা জঙ্গলের মধ্যে, একটা গভীর জঙ্গলের মধ্যে একটা বিল্ডিং, এখানে কিছু ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং শিক্ষকরা এখানে চাকরি করে, কারো কোনো দায়িত্ব নাই। এবং আমি খুঁজতে দেখলাম যে বেশ কিছু টাকা অনিয়ম হয়েছে, মানে 4-5 বছরে অল্প কিছু টাকা দুর্নীতি হয়েছে। কত টাকা? 20 লাখ 30 লাখ টাকা অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু ওই ঘাস কাটার তাদের সময় হয়নি। এর নাম হলো আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, এখন আমার এটা দায়িত্ব নিতে ভয় লাগে, কারণ এই কলেজকে পরিপাটি করতে অল্প কিছু টাকা লাগবে, মাত্র 10 কোটি টাকা লাগলে আমি যা যা চাই সব কিছু করতে পারবো। তাই এত টাকা দেওয়া আমার তৌফিক আছে কিনা আমি নিজে জানি না। এই যে এই ভবনটা সংস্কার করা দরকার। এবং হয় কি, আজকাল যুগে এই যে এখানে আমরা কষ্ট করে বসে আছি, ঢাকা শহরে যাও, ভালো ভালো স্কুলে মাল্টি স্টোরেজ বিল্ডিং, সেখানে অডিটোরিয়াম, সেখানে এসি আছে, পর্যাপ্ত ফ্যান আছে, কোনো সমস্যা নেই। আপনি 2 ঘন্টা এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে এই কষ্ট করে বসে থাকবেন, এটা তো সবার জন্য। তোমাদের বয়স কম, হয়তো তোমরা পারো, আমাদের বয়স একটু বেশি, তো আমরা অনেকক্ষণ অনেক জায়গায় বসে থেকে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আমরাও চাই যে ভবিষ্যতে এখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং, 6 তলা 8 তলা 10 তলা অডিটোরিয়াম সহ আমরা নির্মাণ করব। আমি এখানে দেখেছি কম্পিউটার রুমের অবস্থা ভালো না। আমি কিছু কম্পিউটার রুমের সংস্কারের জন্য 4 লাখ টাকা অনুদান দিয়েছি, যেটা সামনের মাস থেকে কাজ শুরু হবে। এখন শুধু যেখানে 31টা কম্পিউটার সরকারিভাবে বরাদ্দ হয়েছে। এখন বললাম যে ওই রুম থেকে এসি করেন, নিচে কার্পেট দেন, বাথরুম সংস্কার করেন, সুন্দর করেন, যাতে ছেলেমেয়েরা কম্পিউটার মনোযোগ দিয়ে কাজ করতে পারে, কম্পিউটার ধরতে দিয়ে। অনেক কলেজে এমন অবস্থা আছে, কম্পিউটার সাজানো আছে কিন্তু ছেলেমেয়েরা কম্পিউটার ধরতেই পারে না। তো সেরকম কম্পিউটার রুম সাজিয়ে তো আমাদের লাভ নাই। আমি অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে যাতে যন্ত্রপাতি, কেমিক্যাল পাওয়া মানে কিনতে পারে, সেজন্য 2 লাখ টাকা অলরেডি বরাদ্দ দেওয়া হয়েছে, তোমরা পাবা। আমি আজকে ঘোষণা দিচ্ছি, আমি প্রিন্সিপাল স্যারের রুমে এর আগে মিটিং করেছি। এই রুমটাও সাজানো দরকার এবং এই রুমে এসি থাকা দরকার। আমি চাই এটাও 2-1 মাসের মধ্যে এই রুমটা যাতে সাজানো থাকে, এসি থাকে। শিক্ষকদের রুমটাও, শুধু প্রিন্সিপাল একা এসিতে বসে থাকলে তো শিক্ষকরা কাজ করতে পারবে না। ওই রুমটাও কিন্তু একদম সুন্দর, একদম টেবিল, যে টেবিল দেখলে বসেই থাকতে ইচ্ছা করবে, বসেই থাকতে ইচ্ছা করবে, এরকম টেবিল তাদের প্রত্যেকের জন্য একটা মানসম্মত, যে আপনি 25 জন টিচার আছে, 25 জনের জন্য একটা আমরা
ফাইল ক্যাবিনেট দিয়ে দেবো, সে লক এন্ড কি করে তার কাগজপত্র, তার খাতা, তার ভ্যানিটি বক্স, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। আমরা ওই রুমটাও এসি করে দিব। একই সাথে আগে স্টাফ রুম হবে, তারপর প্রিন্সিপাল রুম হবে, একসাথে হবে, 1 মাসের 2 মাসের মধ্যে হবে, এটা কোনো সন্দেহ নেই। এবং এবং আমরা চাই এটা মেয়েদের একটা সুন্দর কমন রুম থাকবে গেস্ট নেওয়ার জন্য। হ্যাঁ, আমি আসছি হাই স্কুলের অনুষ্ঠানে, প্রাইমারি কথা এখন আমি বলতে পারবো না। আমি যখন ভাত খাবো তখন আপনি মনে করে দিন। এত ঘোষণা দিলে আমার মাথার থেকে সবকিছু আপনি আদায় করতে পারবেন। আজকে তোমরা যারা বিদায় নিচ্ছ, দেখো তোমরা একটা বড় প্ল্যাটফর্মে যাচ্ছ, এটাকে আমি বিদায় বলবো না, তোমার জীবনে ক্যারিয়ার জন্য। এবং অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বুয়েট, আরও এরকম ভালো ভালো প্রতিষ্ঠানে তোমরা যাবা। অতএব এটা তো একটা আনন্দের ব্যাপার। আমরা চাই সবাই তোমরা ভালো রেজাল্ট করো এবং এই প্রতিষ্ঠানে মুখ উজ্জ্বল করো, পিতামাতা মুখ উজ্জ্বল করো। আমাকে কেউ যদি বলে যে আসলে এরা পড়াশোনা কেন করতেছে, তোমাদের যে জিনিসগুলো যে তোমরা পড়াশোনা মানে করে কি করবা, দুই একজন মানে নিচের পয়েন্টগুলো আগে হইতে। অনেকে বলবো যে আমি যদি পড়াশোনা না করি, মেয়েরা বলতে পারে আমি একটা ভালো হাজবেন্ড তো পাবো না। হ্যাঁ, আমি ম্যাট্রিক পাস হলে আমার হাজবেন্ড কি মানে মাস্টার দিকে একটা হাজবেন্ড পাবো না, তা আমাকে তো লেখাপড়া শিখতে হবে। ছেলেরাও এই কথা বলতে পারে যে আমারও তো একই অবস্থা, একটা ভালো লাইফ পার্টনার পাইতে হলে তো আমাকে পড়াশোনা করতেই হবে। অনেকে বলবে স্যার আমার বাড়ি তো এখানে, আমার বাবা ঘুমিয়ে আছে, আমি তো পড়াশোনা অনেক করছি, আমি আর বেশি দিন করতে চাই না, ব্যবসা বাণিজ্য করবো, আপনার মতো পলিটিক্স করবো, আমার হাতে লেখাপড়া দরকার কি, আমি মেম্বার হবো, চেয়ারম্যান হবো, আমি জমি ব্যবসা করবো, আমি কন্ট্রাক্টারি করবো। এক একজন এক এক গল্প বলবে, স্থানীয় লোকেরা যেগুলো বলতে পছন্দ করে। হ্যাঁ, অনেকে বলবো বাবা আমার বাবার টাকা অভাব না, আমার একটা ডিগ্রি দরকার, এলে আমি হয়তো ইউনিভার্সিটিতে কিংবা কোনো একটা ডিগ্রি কলেজে ডিগ্রি থেকে নিব, কিন্তু কোনো চাকরি জীবনও করবো না। এক একজন এক এক গল্প উঠবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো যে লেখাপড়া কেন প্রয়োজন, লেখাপড়া না করলে সমাজে তুমি সম্মানের সাথে চলতে পারবে না। লেখাপড়া না করলে তুমি তোমার সন্তানদের ঠিক মতো মানুষ করতে পারবে না। লেখাপড়া না করলে তোমাকে কষ্টের মধ্যে চলতে হবে, মানসিক কষ্টের মধ্যে। এবং মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যদি সম্মান নিয়ে চলতে চাও, অনার্স মাস্টার্স পাস করে নিজের যোগ্যতায় কোনো একটা চাকরি করো, সারা জীবন সম্মান পাবে। কারণ আমি দেখেছি যে মেয়েরা চাকরি করে তাদেরকে বকাঝকা করতে হাজবেন্ড ভয় পায়। কারণ তোমার টাকা যখন সংসারে ঢুকবে তখন হাজবেন্ড কিন্তু তোমাকে অনেক কিছু বলতে সাহস পাবে না। অতএব এবং লাইফ পার্টনার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি একটা সুইটেবল লাইফ পার্টনার না পাও, বাংলাদেশে গড় আরো 73 বছর, তোমার বয়স কত হিসাব করো, 18, 19, 20, এর বেশি না। কত বছর যদি ধরে নিলাম এই বয়স পর্যন্ত তুমি বাঁচবা, বাকি যখন আরো 5-7 বছর পরে তুমি বিয়ে করবা, তখন সুইটেবল লাইফ পার্টনার না হলে দেখবা তোমার জীবন বরবাদ হয়ে গেছে। চেষ্টা কর বাবা মার সাথে বুদ্ধিশুদ্ধি করে কিংবা নিজের বুদ্ধিতে একটা ভালো লাইফ পার্টনার, ছেলেরা মেয়েরা জোগাড় করে জীবনের জন্য তোমরা ভালো কিছু করো। এবং আমি দেখেছি যারা লেগে থাকে তারাই জীবনে বড় হয়। যে যদি মনে করে যে না আমি সরকারি চাকরি করবো, বিসিএস পাস করে আমি এটা ব্যাপারে যা যা করার দরকার করবো, সে কিন্তু এটা হইতে পারে। আমরা একটা দেখিনি এই বিগত 17 বছরে আমি লেখাপড়া শিখছি, কিন্তু আমার বিবেক নাই। মনে হয় বিবেকটা আমার উঠে গেছে। লেখাপড়া শিখে আরেকটা অন্যতম কারণ হলো যে নীতি নৈতিকতা দেখে বুঝে চলা, হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু, কোথায় কি বলতে হবে কোথায় কি বলতে হবে না। একটা 2 বছর 3 বছরের বাচ্চা একটু একটু করে কথা বলা শিখে, কিন্তু আমাদের মতো একটা মানুষ সারা জীবনও জানে না, কিংবা এখনো তাকে শিখতে হচ্ছে কোথায় কোন কথাটা বলা দরকার, কোথায় থামা দরকার, কোথায় রাগ করা দরকার, কোথায় রাগ করা দরকার না। আমি কোয়ান্টাম করেছি। কোয়ান্টাম মেথডে মূল মন্ত্র হলো আপনি রেগে গেলেন তো
অতএব যারা ঠান্ডা মাথায় চলতে পারে, ডিসিশন নিতে পারে, চোখ কান খোলা রেখে প্রত্যেকটা জিনিস খেয়াল করছে, তারাই ভালো করে, তাদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায় মানুষ বসায়। সেটা তোমরা মনে রেখো। এবং আজকাল বাংলাদেশে দরকার কি এইসব সাবজেক্টের পাশে নীতি, নৈতিকতা, আদর্শ, এইসব টপিক্সের উপর একটা ক্লাস থাকা দরকার, যাতে লেখাপড়ার পাশাপাশি আমরা ওই কাজটাও আমরা যেন করতে পারি। আমি একটা বাবার গল্প অনেক সময় বলি, আজকে আবার বলে আমার বক্তব্য শেষ করবো। সেটা হলো, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে 80 সালে ছুটিতে বাড়িতে আসতে কিছুদিনের মধ্যে লেভেল হবে। আমার বাবা তখন এমপি দেওয়ান ইতিহাস এই সাভারে। উনি তো তার পুরানো বন্ধু বান্ধব কিন্তু এলাকার অনেক মুরব্বী টুরব্বী আসলে, আমরা 3 ভাই 3 বোন ছিলাম। আমার এক বোন বড়, মিনি আপা মারা গেছে 2012 সালে। আমাদেরকে ডেকে ডেকে সালাম করাতেন পায়ে ধরে। আমি আম্মাকে বললাম যে তুমি আমাকে শিখাইছো যে পায়ে ধরে সালাম করতে হয় ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বলতে আমি বুঝি দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফু ফুফা, মামা মামি, খালা খালু, এদেরকে আমি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন করি। আমি যাকে চিনি না জানি না তাকে আমি কেন সালাম করি? মা, আমরা এবং মা সবাই আব্বাকে অনেক ভয় পাইতাম। মা বেশ কিছুদিন পরে আব্বাকে বলছে, আমার ডাক নাম বাবু, যে বাবু এটা বলছে। আব্বা বলে আছে ঠিক আছে, বাবু ছুটিতে আসছে, ঠিক আছে, বাবু সালাম করতে হবে না, কিন্তু অন্যদের সালাম করতে হবে। তারপরেও দেখি আব্বা অন্য ভাই বোনদের ডাকে, মাঝে মাঝে ঘুরে আমাকেও ডাকে। আমাদের বাসাটা তখন দোতলা ছিল, বক্সিবাজারে থাকতাম। হ্যাঁ, সেখানে আমি মাঝে মাঝে বাসার থেকে ওই ওয়ালটপে চলে যেতাম, কিংবা 2 একদিন আমি বাথরুমে পলায় ছিলাম। সালাম পর্ব তো 2-3 মিনিট, 5 মিনিট বাথরুমে থাকলে এইটা পর্ব শেষ হয়ে যায়, আমাকে আর দেখা হয় না। 1 মাস পরে একদিন শুক্রবার খাওয়ার টেবিলে আমরা 3 ভাই 3 বোন, মা সহ আব্বা সহ আমরা খেতে বসছি। তখন আব্বা আমাদেরকে বলছে যে শোনো, জীবনে বড় হতে গেলে শুধু বাবা মা আর যে প্রতিষ্ঠানে পড়ো তাদের সালাম, তাদের দোয়াই যথেষ্ট না। তুমি যদি এই লেভেলে বড় হতে চাও, এই লেভেলে বড় হতে চাও, এই লেভেলে সম্মান পাইতে চাও, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমাকে সালাম দিবে, এরকম একটা গুরুত্বপূর্ণ পদে তোমাকে বসাইছে কিংবা দায়িত্ব পাইছো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া সালাম দরকার। এতদিন পরে বুঝি যে আব্বা এই কথাগুলো কেন বলেছিলেন। যে কথাটা বললাম, বাবা মাকে সম্মান করো, তারা লেখাপড়া জানে না বলে তাদেরকে অবজ্ঞা করো না, আর তাদেরকে কন্টিনিউয়াস পেইন দিও না, কষ্ট দিও না। তাহলে আব্বার তরফ থেকে তোমাদের উপর কিন্তু দেখবা এমন একটা ডিজাস্টার নাজিল হবে যেটার জন্য তোমরা প্রস্তুত ছিল না। কোনো বাবা মা সন্তানের জন্য বদদোয়া করতে পারে না, কিন্তু বদদোয়া লেগে যায়। আমরা চাই তোমরা বড় হও, বাবা মার মতামত নিয়ে, বাবা মাকে সাথে নিয়ে, বাবা মাকে বুঝিয়ে, যাদের উসিলায় তোমরা দুনিয়াতে আসবে। আমি বিশ্বাস করি তোমরা এই কথাগুলো মনে রাখবা, এবং জীবনে এমন এমন জায়গায় তোমরা গিয়ে বসো যে জায়গায় আমি যাইতে পারি নাই। আমি দেখতে যাই যে আসলে কলেজে ছাত্রছাত্রীরা ডিজি হয়েছে, সচিব হয়েছে, আইজি হয়েছে, মন্ত্রী হয়েছে, অনেক বড় ব্যবসা হয়েছে, হাজার হাজার কোটি টাকা মালিক। সেরকম জায়গায় তোমরা যাও, এটা আমি দোয়া করি। এবং এক সময় তোমরা হয়তো অনেক কষ্টের মধ্যে এখানে পড়াশোনা করেছো, কিন্তু 2-4 বছর পরে এইখানে কষ্ট করে কাউকে আর পড়াশোনা করতে হবে না। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, যাতে যে আশা ভরসা নিয়ে এই এলাকার মানুষ আমাকে ভোটে নির্বাচিত করেছে, আমি যেন সেই আশা ভরসা পূরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখানে প্রায় 200-র মতো দোকান আছে। দোকানের টাকা পাওনা আপনার দোকান চালুও করেন না, সব মিলে 400 আছে। এখানে আমাদের 200 বেশি আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি
যে আপনি 7 তারিখের মধ্যে সব পাওনা টাকা দিয়ে দিবেন। আমরা এর মধ্যে তালিকা করব। 10-12 তারিখে মিনিমাম 60-70টা দোকান আমরা পলিটিক্যাল লোককে বরাদ্দ দিয়ে দিব। আপনি তাদেরকে কিচ্ছু করতে পারবেন। এরা সব স্থানীয় লোক। টাকা নিয়ে যাব, আমাদের অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে। আপনাদের উপর ভরসা করা আমাদের দরকার নেই, কারণ ওই টাকাগুলো লুটপাট হয়েছে। কলেজ কর্তৃপক্ষ পায়নি, আমি দায়িত্ব নিয়ে বললাম। আমাদের মনে কষ্ট আছে। আপনি এখনো ভাড়া দেন না, কম পয়সা ভাড়া দিলে ঠিক করছি। 7 তারিখের মধ্যে না দিলে আমি 10-12 তারিখে হিসাব মিটিংয়ে দিয়ে দিব যে এই 72টা দোকান আমরা বরাদ্দ অমুকের নামে হুকুমের নামে দিলাম। সব স্থানীয় লোক, কেউ 2টা নিবে, 1টা নিবে, 3টা নিবে, কিচ্ছু করার নেই। আমাদের লক্ষ লক্ষ টাকা হবে, 6 মাসের ভেতরে একসাথে দিয়ে দিব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে 2 মিনিটে 3 মিনিটের বক্তব্য। আমি কয়েকটা জিনিস বলি। একটা ছিল হকার নির্মূল, একবার নির্মূল করেছি, কয়েকদিন আগে আবার নির্মূল করেছি, এখনও এটা কন্টিনিউয়াস এটা প্রসেসের মধ্যে চলছে। দ্বিতীয় হলো মাদক আমরা কমাতে পারি নাই, মানে সহনীয় পর্যায়ে আনতে পারি নাই, কিন্তু মাদকের যেটা হয়েছে এটা 17 বছর হয়নি আমি বলতে বাধ্য। কারণ যে লোকটা মাদকের সম্রাট ছিল তাকে তো অ্যারেস্ট করা হয়েছে। এখন তো আপনি বলতে পারবেন না। আমি মনে করি পৌরসভায় মাদক 50% কমে গেছে, এবং আশুলিয়া পৌরসভায় মিলে আপনারা দেখেন আর 5-6 মাসের মধ্যে মাদক একদম আপনি খুঁজে পাবেন না। মাদকের ব্যবসা কে করে সেরকম পর্যায়ে নিয়ে যাবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পেট্রোনাইজ করতেছি। একটা এমপি একটা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্সপিরেশন পায়, টিচাররা ইন্সপিরেশন পায়। এদের সমস্যাগুলো জানি, অনেক সমস্যা আমি চিহ্নিত করছি। বিদ্যুতের ব্যাপারটা একটু সময় লাগবে, কেন এটা জাতীয় গ্রিডের ব্যাপার, এটা লাগবে। আমি আরও 2টা সেন্সিটিভ ব্যাপার আজকে বলে দিই। আমরা একটা পার্ক, যেটা আমি সংসদে বলেছি, জনগণের জন্য আমরা পৌরসভা পার্ক করতে, শিল্পকলা একাডেমি, এগুলো হয়তো আমি দাবি করতে পারি, কিন্তু এই কাজগুলো আদায় করতে গেলে তো আমার টাকা বরাদ্দ নিতে হবে, জমি বরাদ্দ নিতে হবে, করতে হবে। আপনি অপেক্ষা করেন। একটা মানুষের 4 মাস সময়ের মধ্যে তো অনেক কিছু করা যাবে না। আমাদের নতুন বছর শুরু হচ্ছে, জুন মাসে বাজেট পাস হয়ে যাবে 30 তারিখে। তারপরে আমাদের টাকা পয়সা বরাদ্দ হবে, এবং প্রচুর রাস্তাঘাট ভেঙে গেছে। এই যে 20 মাইলের রাস্তাটা, জিরাবো 20 মাইল রাস্তা, এই যে স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত আরও অনেক রাস্তা আছে। আমরা পর্যায়ক্রমে আমাদের একটা থোক বরাদ্দ দেবে অনেক টাকা, সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজগুলো করবো। আমরা চাই যে আশাপূর্ণ সিংহে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা আস্তে আস্তে 17 বছর কী হয়েছে দেখেছি। আমি বললাম যে আমরা 1-2-3 বছরে 80% সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। কন্টিনিউয়াস এটা প্রসেসের মধ্যে চলছে। দ্বিতীয় হলো মাদক আমরা কমাতে পারি নাই, মানে সহনীয় পর্যায়ে আনতে পারি নাই, কিন্তু মাদকের যেটা হয়েছে এটা 17 বছর হয়নি আমি বলতে বাধ্য। কারণ যে লোকটা মাদকের সম্রাট ছিল তাকে তো অ্যারেস্ট করা হয়েছে। এখন তো আপনি বলতে পারবেন না। আমি মনে করি পৌরসভায় মাদক 50% কমে গেছে, এবং আশুলিয়া পৌরসভায় মিলে আপনারা দেখেন আর 5-6 মাসের মধ্যে মাদক একদম আপনি খুঁজে পাবেন না। মাদকের ব্যবসা কে করে সেরকম পর্যায়ে নিয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পেট্রোনাইজ করতেছে। একটা এমপি একটা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্সপিরেশন পায়, টিচাররা ইন্সপিরেশন পায়। এদের সমস্যাগুলো জানি, অনেক সমস্যা আমি চিহ্নিত করছি। বিদ্যুতের ব্যাপারটা একটু সময় লাগবে, কেন এটা জাতীয় গ্রিডের ব্যাপার, এটা লাগবে। আমি আরও 2টা সেন্সিটিভ ব্যাপার আজকে বলে দিই। আমরা একটা পার্ক, যেটা আমি সংসদে বলেছি, জনগণের জন্য আমরা পৌরসভা পার্ক করতে, শিল্পকলা একাডেমি, এগুলো হয়তো আমি দাবি করতে পারি, কিন্তু এই কাজগুলো আদায় করতে গেলে তো আমার টাকা বরাদ্দ নিতে হবে, জমি বরাদ্দ নিতে হবে, করতে হবে। আপনারা অপেক্ষা করে। একটা মানুষের 4 মাস সময়ের মধ্যে তো অনেক কিছু করা যাবে না। আমাদের নতুন বছর শুরু হচ্ছে, জুন মাসে বাজেট পাস হয়ে যাবে 30 তারিখে। তারপরে আমাদের টাকা পয়সা বরাদ্দ হবে, এবং প্রচুর রাস্তাঘাট ভেঙে গেছে। এই যে 20 মাইলের রাস্তাটা, জিরাবো 20 মাইল রাস্তা, এই যে স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত আরও অনেক রাস্তা আছে। আমরা পর্যায়ক্রমে আমাদের একটা থোক বরাদ্দ দেবে অনেক টাকা, সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজগুলো করবো। আমরা চাই যে আশাপূর্ণ সিংহে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা আস্তে আস্তে 17 বছর কী হয়েছে দেখেছি। আমি বললাম যে আমরা 1-2-3 বছরে 80% সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।